কি ভাই, কাজ সব ঠিকঠাক হচ্ছে তো? এবারে কিন্তু অনেক ফসল ফলাতে হবে। ভাই আমার তো এই ১ বিঘা জমি, তাতে ওই যতটুকু হয় সেটাই আমার। কাজ তো ভালোভাবেই করবার চেষ্টা করি, আমার তো আর তোমার মতো অত জমি নেই। রমেশ, তোমার এই ১ বিঘা জমি হলেও তুমি আমার জমির তুলনায় বেশি উৎপাদন করো। এত ভালোভাবে কিভাবে উৎপাদন করো বলো তো? এত কিছুই না, শুধু মন দিয়ে আর নিষ্ঠার সঙ্গে কাজ করলেই হবে। অনেকক্ষণ তো খাটাখাটনি করলাম, চলো এবার একটু গাছের ছায়ায় বসে বিশ্রাম নিই। হ্যাঁ চলো। বুঝলে ভাই, একটা নতুন সাইকেল কিনলাম। তোমার বৌদি অনেক দিন থেকেই বলছিল। তা পুরনো সাইকেলটা বিক্রি করব, তুমি কিনবে? ভাই সত্যি কথা বলতে, আমার তো সাইকেল কিনবার মতো সামর্থ্য নেই। তুমি অন্য কাউকে বলো কিনে নেবে। রমেশ, আমি তোমাকে কম দামি দিয়ে দেব, তুমি নেবে কিনা বলো। না না সমীর ভাই, আমি এখন সাইকেল নিতে পারবো না, আমার সামর্থ্যে কুলাবে না। ও, তাহলে নেবে না? আচ্ছা ঠিক আছে, আমি অন্য কাউকে বিক্রি করে দেব। হ্যাঁ সেটাই ভালো হবে, দামটাও তুমি অনেকটাই পাবে। মা, বলছিলাম কি, বাবাকে একটু বলো তো, আমার কিছু বই আর খাতার প্রয়োজন আছে। তোর কি খুব প্রয়োজন ছিল নাকি? খাতাপত্র সব শেষ হয়ে গেছে? না না, তুমি বাবাকে বলো কিছুদিনের মধ্যে যেন এনে দেয়। খাতা কিছু আছে, অসুবিধে হবে না। আর বন্ধুদের থেকে বই পড়ে নেব। আচ্ছা ঠিক আছে, তোর বাবা আজ বাড়ি আসুক, তারপর আমি বলছি। এখন তুই মন দিয়ে পড়ে নে। স্কুলের মাস্টার মশাই বলেছেন নাকি বই খাতা কিনতে? জি মা, নতুন বছর শুরু হয়েছে তো, নতুন শ্রেণীতে উঠেছি, তাই বইপত্র কিনতে হবে। তোকে বাবা সব দেওয়া হবে, তুই শুধু ভালো করে পড়াশুনো কর। ভালো একটা চাকরি করতে হবে তোকে, জানিসই তো আমাদের এই অবস্থা। আমি ভালো করেই পড়াশোনা করছি মা, আর ভালো করে পড়াশোনা করব। একটা বড় অফিসে চাকরি করব, তখন আর তোমাদের কোনো কাজকর্ম করতে হবে না। তুই আমাদের ভরসা রে বাবা, আমাদের মুখটা উজ্জ্বল করিস। মা, তোমরা আমার পড়াশোনার জন্য এত কষ্ট করছো, আমি খুব মন দিয়ে পড়াশোনা করেছি। দেখো, একটা না একটা কিছু হবেই, আমি করেই ছাড়বো। যা করার তোকেই করতে হবে রে, আমরা শুধু তোর পাশে থাকবো। তোমরা শুধু আমার পাশে থেকো, তারপর আমি দেখছি বাকিটা। তোমরা শুধু আমাকে পরিচালনা করো, মাঠে খেলবার দায়িত্ব আমার। এই লোকটাকে আমি কবে থেকে বলছি ঘরের মেঝেটা শান বাঁধিয়ে নাও। কে কার কথা শোনে? মেঝেটার অবস্থা দেখো, একদিকটা উঁচু তো একদিকটা নিচু, ভালো লাগে না আর। উফ, মারে, মরেই গেলাম রে। এইভাবে আর থাকা যাবে না, এবার কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আমি এই বাড়িতে আর থাকবই না। এত কষ্ট করে কি আবার থাকা যায় নাকি? হোঁচট খেয়েই যাচ্ছি, লেগে যাচ্ছে আমার। এই বাড়িতে সুখ শান্তি কিচ্ছু নেই, কিচ্ছু না। আজকেও আসুক, একটা হেস্ত নেস্ত আমি করেই ছাড়বো। এইভাবে আমি আর থাকতে পারবো না। বাড়িতে কিছু নেই, না আছে পাকা বাড়ি, না আছে অন্য কিছু। আমার বাপটা যে কি দেখে এই বাড়িতে বিয়ে দিয়েছিল জানি না বাপু। গিন্নি আমি এসে গেছি, একটু বাইরে এসো। আজকে তোমার এরকম অবস্থা কেন? এত ক্লান্ত দেখাচ্ছে কেন তোমায়? প্রচণ্ড রৌদ্রে কাজ করতে হচ্ছে জমিতে, ক্লান্ত তো হবই। তা দাও দাও, আমার হাতে একটু পানি দাও দেখি, হাত মুখটা ধুয়ে নি। এই নাও, আমি হাতে পানি ঢেলে দিচ্ছি, তুমি হাত মুখটা ধুয়ে নাও ভালো করে। পরম সুখ ভোগ করছি মনে। গিন্নি তোমার রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ, আমার রান্না বান্না হয়ে গেছে, তুমি ভিতরে এসে বসো, আমি খেতে দিচ্ছি সবাইকে। চলো চলো। বাবা রোহন, আজকে পড়াশোনা করেছিস তো রে? হ্যাঁ বাবা, আমি আজকে মন দিয়ে পড়ে নিয়েছি।
চলো, মা খাবার নিয়ে এসেছে, নিচেতে বসে পড়ি। আজকে রান্নাটা বেশ মজার হয়েছে। ওগো শুনছো, রোহন তো নতুন শ্রেণীতে উঠেছে, এবার তো কিছু বইপত্র লাগবে। এখন তো হাতে সেরকম কিছু টাকা পয়সা নেই, আমি কি করে কিনে দেব বলো দেখি। বাবা, তোমাকে এত তাড়াহুড়ো করতে হবে না। এখন কিছুদিন আমি বন্ধুদের বই থেকে পড়ে নেব, তোমার সময় হলে কিনে দিও। আমার বন্ধু সমীর নতুন সাইকেল কিনছে, এই করছে সেই করছে, আর আমি কিছুই করতে পারছি না। হত ভেবো না, বিধাতা যখন দেবে আমাদেরও সব কিছু দেবে। রুমা, আমি এসে গেছি। এক ঘটি পানি নিয়ে এসো তো, হাত মুখ ধোবো। এই সেই আদেশ দেওয়া শুরু হয়ে গেল। এই নাও ধরো। রুমা, তোমার কি ব্যাপার বলো তো, এত রেগে আছো কেন? দেখো তোমার ঘরের মেঝের কি অবস্থা, উঁচু নিচু ঢেউ খেলানো হয়ে আছে। আজকে আমি হোঁচট খেয়ে পড়েই গিয়েছিলাম। রুমা, তুমি একটু সামলে যাতায়াত করতে পারো না? পড়ে গেলে কি হতো বলো তো? আমি সামলেই যাতায়াত করি, আমি আর এইভাবে থাকতে পারছি না। তুমি শান বাঁধানোর ব্যবস্থা করো। বললেই সবকিছু হয়ে যায় নাকি? শান বাঁধাতে কত খরচ জানো? অত টাকা আমার কাছে এখন নেই, পরে ভেবে দেখবো। শুরু হয়ে গেল, সব কিছুতেই নেই নেই করো কেন? হ্যাঁ, আমি আর এইভাবে থাকতে পারছি না। দেখো রুমা, ভর দুপুর বেলায় এরকম ভাবে মাথাটা গরম করিও না। এত খাটাখাটনি করে বাড়িতে এলাম, তাতেও একটু শান্তি নেই। হ্যাঁ, আমি তো এখন মাথা গরম করে দিচ্ছি না, কিছু একটা করার তো মুরদ নেই। কি করিনি তোমার জন্য? কিছুদিন আগে নতুন সাইকেল কিনলাম তুমি বলেছিলে বলে, আবার এখন আবদার করছো শান বাঁধানো হবে। আমার কি টাকার গাছ আছে নাকি যে বললি হয়ে যাবে? ধুর ধুর, কি দেখে যে আমার বাবা এই বাড়িতে বিয়ে দিয়েছিল জানি না। কি কুক্ষণে যে বাড়িতে এসেছিলাম। বেরিয়ে যাচ্ছি আমি, তুমি থাকো। হ্যাঁ সমীর, আছে কিন্তু অল্প হবে। তোমার জন্য অল্প দামে করে দেব, খাবে? তাহলে ভেতরে এসে বসো। হ্যাঁ, যা আছে দিয়ে দাও। প্রচণ্ড ক্ষুধায় লেগেছে, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। এই নাও সমীর, এটা তোমার থেকে 30 টাকায় নেব। কিন্তু এই অবেলায় খাবার খাচ্ছ, দুপুরে কিছু খাওনি নাকি? আর বলো না, বাড়িতে শুধু অশান্তি আর অশান্তি, একটু শান্তি কোথাও পাচ্ছি না। কেন গো, আবার কি হলো? আরে কি আবার হবে, ওই যে আমার আছে না গিন্নি, এত বায়না আবদার কি বলবো। আর আবদারগুলো আবার ছোটখাটো নয়, আমার সামর্থ্যের বাইরে। হঠাৎ বললেই কি আর হয়ে যায় নাকি? তোমায় আমি একটা উপায় বলছি, করে দেখতে পারো। তোমার কাছে টাকা থাকলেও তুমি তোমার বউকে কিচ্ছু দিও না। কোনো গরিব মানুষের পরিবারকে দেখিয়ে বলো ওরা কিভাবে আছে, উদাহরণস্বরূপ দেখিয়ে দাও। আচ্ছা, চেষ্টা করে দেখবো এখন। এই নাও তোমার টাকা, আমি এখন আসি, কেমন? বাবা ওঠো না, আজকে একটু তোমার সাথে বেড়াতে যাব, উঠে পড়ো বাবা। এই অভাগা বাপটার সাথে কোথায় যাবি রে তুই? আমার সাথে বেড়াতে বেরুলেও আমি কিছু কিনে দিতে পারবো না। আমার কিছু লাগবে না বাবা, তুমি একটু বেড়াতে বেরুলেই হবে, তাও আবার তোমার সাথে। ছেলেটা অত করে বলছে, একবার নিয়ে যাও না। ছেলের এই আবদারটা তো রাখতেই পারো। গিন্নি, নিয়ে বেড়ালেই হবে? বিকেলে মাঠের দিকে কত কিছু খাবারের দোকান বসে, আমি যে কিছুই কিনে দিতে পারবো না আমার ছেলেটাকে। আমার হাতে যে টাকা নেই। তোমার ছেলেটা বলেছে তো কিচ্ছু কিনে দিতে হবে না। আসলে কি বলো তো, আমাদের ছেলেটাও বোঝে আমাদের অবস্থা, তাই উল্টোপাল্টা খরচ করবার মতো বায়না করে না সে। চল বাবা, একসাথে বাপ বেটায় ঘুরে আসি, দুজনে মিলে দারুণ মজা করব। সত্যি বাবা, তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবে?
হ্যাঁ রে, নিয়ে যাবে। তুই যা, তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে আয়। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। দিদি, বাড়িতে আছো? আরে রুমা দিদি যে, তুমি এসেছো? এসো না, ভিতরে এসো। এই তোমার থেকে একটু লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়ে যাব, বাড়িতে একদম শেষ হয়ে গেছে। তুমি দাও, কালকে আমি তোমায় ফিরিয়ে দিচ্ছি। আচ্ছা দিদি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে এসে দিচ্ছি। আচ্ছা দিদি, যাও। এই নাও দিদি, এতে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আছে। আচ্ছা দিদি, তোমায় একটা কথা বলছি, কিছু মনে করো না যেন। আরে না না, তুমি বলো না দিদি। তোমরা তিনজন মিলে এই ছোট্ট একটা বাড়িতে থাকো কিভাবে? হ্যাঁ, ঘরের মেঝে এত উঁচু নিচু, দেওয়ালগুলো তো বেশ ফেটে গেছে দেখছি, মাটি ঝরে ঝরে পড়ছে। দিদি, ওটা বললে হয়? আমাদের যেমন সামর্থ্য, আমাদের তো সেইভাবেই থাকতে হবে। আমরা বাড়ি করব নাকি পেটে খাবো? ওই তো ওইটুকু রোজগার, তার মধ্যে তো সারা মাস চালাতে হয়। আমি চাইলেও এইসব আবদার করতে পারবো না আমার স্বামীর কাছে। আমি তো জানি আমাদের পরিস্থিতি কেমন, তাই আবদার করলে আমি ছোট হয়ে যাব। বুঝলাম। আচ্ছা দিদি, আমি এখন আসি, কালকে সব ফিরিয়ে দিয়ে যাব। সেসবের কোনো প্রয়োজন নেই দিদি। বাবা, বাবা দেখো দেখো, মাচায় যে শুয়ে আছে, ওটা তো সমীর কাকু। তুই তো ঠিকই বলেছিস, ওটা তো সমীর শুয়ে আছে। চল তো কাছে গিয়ে দেখি কি হলো। সমীর, তুই এখানে শুয়ে আছিস কেন? হঠাৎ শরীর খারাপ হয়ে গেছে নাকি? আরে না না, আমার কিছু হয়নি, আমি একদমই ঠিক আছি। কাকু, তাহলে তুমি এভাবে শুয়েছিলে কেন? একদম অঘরে ঘুমাচ্ছিলে। পাশে নতুন সাইকেলটা ফেলে রেখে এভাবে ঘুমাচ্ছিস কেন? কেউ যদি সাইকেলটা চুরি করে নিত, তখন কি হতো? দামি সাইকেল। আর কি বলবো ভাই, বাড়িতে শুধু অশান্তি হচ্ছে, তাই দুপুরে না খেয়ে চলে এসেছিলাম। রাধাকান্ত দাদার হোটেলে খেয়ে এখন একটু শুয়ে পড়েছি। এত খাটাখাটনির পর ক্লান্তিতে চোখটা একটু লেগে গিয়েছিল। কেন, বাড়িতে আবার কি হলো? তোমার বৌদি শুধু উল্টোপাল্টা আবদার। অনেকদিন থেকেই বলছিল নতুন সাইকেল কিনতে, অনেক কষ্ট করে কিনলাম, আবার আবদার করছে শান বাঁধিয়ে দিতে হবে। এখন এইসব নিয়ে ঝামেলা হচ্ছে, আমার আর ভালো লাগে না কুচুবোড়া। এরকম ভাবে তোমায় চাপ দিলে কি সব হয়ে যাবে নাকি? এটা তো বৌদিকে বুঝতে হবে। তাহলে তোমাকে আর বলছি কি, এমন পরিস্থিতির মধ্য দিয়ে আমি যাচ্ছি, বাপরে বাপ। আচ্ছা, তোমায় একটা কথা বলছি, কিছুদিন পরই তো গ্রামের মেলা, আর আমি তোমাদের থেকে অনেকটাই আর্থিক দিক থেকে দুর্বল, তাই এবছর আমাদের সাথে ঘুরতে যেতে পারো। আমাদের জীবনযাপন দেখলে যদি বৌমার মন গলে যায়। আচ্ছা, তাই হবে এখন। এই তো তোমরা চলে এসেছো। তোমাদের কথাই ভাবছিলাম যে ভালোই তো রাত হলো, এখনো আসছো না কেন? আজকে তো ছেলেটাকে নিয়ে বেরিয়েছিলাম, তাই একটু এদিক ওদিক ঘুরছিলাম। আচ্ছা, সে তুমি ভালোই করেছো। ঘুরতে নিয়ে গেলাম, রাস্তায় এত খাবারের দোকান, কিন্তু কিছু কিনে দিতে পারলাম না ছেলেটাকে। বাবা, সেজন্য কিন্তু আমি কিছু মনে করিনি। তুমি আমাকে অনেকদিন পরে ঘুরতে নিয়ে গেছো, এটাই আমার কাছে অনেক। তোমরা তো কিছু খাওনি, আমি খাবার নিয়ে আসছি, খেয়ে তারপর ঘুমাবে। হ্যাঁ মা, নিয়ে এসো, প্রচণ্ড খিদে পেয়েছে। এই নাও, সবাই খেতে শুরু করে দাও। বুঝলে গিন্নি, আমার বন্ধু সমীরও এখন আমার মতো দুঃখিত। আমি হয়তো অন্য কারণে দুঃখিত, কিন্তু ও আবার আরেকটা কারণে দুঃখিত। কেন, কি হয়েছে? বৌদি ওকে বোঝেই না, ওর উপর চাপ দিচ্ছে বাড়িটাকে শান বাঁধিয়ে দিতে হবে। একটার পর একটা আবদার করছে। ও বাবা, কি ব্যাপার? ওই জন্যই আজকে রুমা দিদি এসে আমাদের বাড়িটা দেখছিল। ওদের বলেছি আমাদের সাথে এবছর গ্রামে মেলায় ঘুরতে যেতে।
আচ্ছা, সে তুমি ভালোই বলেছো। কি গো গিন্নি, তোমার হলো? কখন থেকে তো তৈরি হয়েই যাচ্ছ, এবার চলো, বের হতে হবে তো। এই তো হয়েই গেছে, আর একটুখানি। সেই তো কখন থেকে শুনছি আর একটুখানি আর একটুখানি। তোমার আর একটুখানিটা কখন হবে শুনি? সবাই তো এসে দাঁড়িয়ে আছে তোমার জন্য। সমীর ভাই, থাক না আর ডাকাটাকি করো না। আমরা একটু না হয় দাঁড়িয়ে আছি, বৌদিকে মনের মতো করে তৈরি হতে দাও। হ্যাঁ দাদা, অত তাড়া দিও না, দিদিকে ভালো করে তৈরি হতে দাও, তারপর আমরা যাব এখন। রুমার হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, একটু অপেক্ষা করো দয়া করে। আরে দাদা, এভাবে বলবেন না, আমরা তো সবাই নিজের আপন মানুষ। আপন মানুষদের কাছে এইভাবে ক্ষমা চাওয়া মানায় না। সত্যি বৌদি, তোমরা খুব ভালো মনের মানুষ, তোমাদের তুলনা হয় না গো। তোর শুধু উল্টো পাল্টা কথা বলে ছেলেটা। ওই দেখ, তোর গিন্নির মনে হয় হয়ে গেছে, দরজা খুলছে দেখ। চলো, আমি তৈরি। এই তো সবার হয়ে গেছে, তাহলে এবার এগোনো যাক। সবাই মিলে হাঁটি হাঁটি পাই পাই করে আমরা গ্রামের মেলায় যাই, কেমন? চলো। কি গো, অনেক তো হাঁটাহাঁটি করলাম, এবার চলো কিছু খাই। আমার তো আর ভালো লাগছে না, ভীষণ ক্ষুধা লেগেছে। এই মাত্র এলে তুমি, এর মধ্যে আর ভালো লাগছে না? উফ! আমার ভীষণ ক্ষুধা লেগেছে। ভাই রমেশ, রাধাকান্ত দাদার হোটেলে খেতে যাবে? তোমার বৌদির ভীষণ ক্ষুধা লেগেছে। হ্যাঁ চলো না, কোনো অসুবিধে নেই, খেয়ে দে আবার ঘোরাঘুরি হবে এখন। হ্যাঁ বাবা, চলো, আমার একটু ক্ষুধা লেগেছে। রাধাকান্ত দাদা, হোটেলে কি কি আছে আর কেমন কি সব দাম? আমার হোটেলে আছে ভাত, ডাল আর মাংস, এটা 60 টাকা। আর বিরিয়ানি এটা 70 টাকা। আর চাউমিন এটা 30 টাকা। আচ্ছা দাও দাও, আমাদের 1 প্লেট চাউমিন দিয়ে দাও, এটাই আমরা খাবো। আমরা দুজন 1 প্লেট করে বিরিয়ানি খাবো, বলে দাও। দেখো গিন্নি, 2 প্লেট বিরিয়ানি কিনবার মতো অত টাকা আমার কাছে নেই। ওইসব বড় লোকেদের খাবার আমার নয়, বুঝলে? তোমার কাছে আছেটা কি? যখনই যা চাই তখনই তো বলো নেই আর নেই। আমার কাছে না থাকলে আমি কি করব? টাকা তো আর গাছে ফলে না। পাশে দেখো কাদের সাথে এসেছি, ওরা 1 প্লেট চাউমিন 3 জনে মিলে ভাগ করে খাচ্ছে। ওরা ওদের পরিস্থিতি বোঝে, তুমি কিন্তু আমার পরিস্থিতিটা বুঝতে চাইছো না। চলো, আমার আর কিছু খাওয়ার দরকার নেই। বৌদি, তোমাদের পরিবারের মধ্যে ঢুকছি, কিছু মনে করো না। কিন্তু কি বলো তো, তুমি যে এত আবদার করছো, আবদার করাটা ভালো, নিজের স্বামীর কাছে করছো, কিন্তু সেটারও তো একটা সামর্থ্য থাকা দরকার। তোমার স্বামী মাসে রোজগার করে কত টাকা, আর তোমার এত দামি দামি আবদার মেটাবে কি করে বলো তো? পরিস্থিতিটা একটু বোঝো বৌদি। দাদা, আপনি তো ঠিকই বলেছেন, আমার এটা উচিত না। সত্যি কথা বলতে, আমি আমার গিন্নিকে কিছুই দিতে পারি না, তাই আমি সব সময় দুঃখিত থাকি। কিন্তু সংসারটা আমার খুবই সুখী, জানো। বুঝতে পেরেছি দাদা। রমেশ দাদা, তুমি সত্যিই আমার চোখটা খুলে দিয়েছো গো। এইভাবে আমি আমার স্বামীর ওপর চাপ সৃষ্টি করতাম, এটা ভেবেই আমার খারাপ লাগছে। গিন্নি, তোমায় আমি খুব ভালোবাসি, তাই আমি এত কিছু করি তোমার জন্য, কিন্তু তোমাকেও তো এটা বুঝতে হবে। বৌদি, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটা দেখে আমি সত্যি অনেক খুশি হয়েছি। দিদি, আমাদের ছেলেটাও বোঝে আমাদের পরিস্থিতি, তাই কিছু বায়না করে না। আর তুমি বুঝবে না, এটা আবার হতে পারে নাকি? আমি সবটা বুঝতে পেরেছি, আমায় ক্ষমা করে দাও তুমি। তোমায় আর এত চাপ দেব না। ক্ষমা চাওয়ার দরকার নেই গিন্নি, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। এবার আমাদেরও রমেশ দাদার মতো সুখী সংসার হবে।